আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইরে বাপ, তুই আমার কোলে ঘুমোতে চাইছিস? তুই ঘুমোবি আর আমি তোকে নিয়ে হাঁটবো? এখন হাঁটার সময় না, অনেক রাত হয়েছে, ঘুমাও আমার সোনা বাবুটা। রুষা ওর বুকে আলতো করে বারবার স্পর্শ করে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও বড় বড় চোখ করে চেয়ে আছে। রুষা হতাশ হয়ে বসে পড়ে বলল, বাব্বাটা চুক্তি করেছিস? ঠিক করে নিয়েছিস এই মাঝরাতে আমাকে শান্তি দিবি না। আমার ভালো লাগে না। তোমার ছেলেকে তুমি দেখো, আমি পারবো না। আদৃশের দিকে কাঁদো কাঁদো হয়ে চেয়ে বলল। আদৃশ গিয়ে আদ্রের পাশে বসল। ওর হাসি পাচ্ছে রুষার অবস্থা দেখে। আদৃশ ছেলের সাথে খেলায় মেতে উঠল। রুষা উঠে চলে গেল নিজের কাজে। রুষা কাজ করতে করতে ক্লান্ত হয়ে ল্যাপটপের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। আদৃশ নিজেও জেগেছিল। আদ্র ঘুমিয়ে যাবার পরে রুষাকে ঘুমিয়ে পড়তে দেখে কিছু বলল না। বুঝতে পারছে ও খুব ক্লান্ত। ঘাড়ে তরল কিছুর স্পর্শে রুষার ঘুম ভেঙে গেল। রুষা নড়ে চড়ে মাথা তুলতে গেল। আদৃশ ফিসফিস করে বলল, হিস, উঠো না, তোমার ঘাড় ব্যথা করছে তো, ওষুধ লাগিয়ে দিচ্ছি, তুমি যেভাবে ছিলে সেভাবে থাকো। রুষার এমনিতেই ক্লান্ত লাগছে, তাই আদৃশের সাথে তর্ক করার মানে হয় না। রুষা মাথা নিচু করে রাখলো। আদৃশ ওর ঘাড়ে ওষুধ লাগিয়ে উঠে গেল। গিয়ে শুয়ে পড়ো, বাকি কাজ আগামীকাল করো। রুষা উঠে হাই তুলতে তুলতে গিয়ে শুয়ে পড়ল। ঘুমে ওর চোখ ভেঙে যাচ্ছে। সন্ধ্যাবেলায় রুষা রাগি রাগি ফেস করে আদৃশের দিকে চেয়ে আছে। কি আছে এখানে? কিছু নেই। অযথা রাতভর খাটলাম, মাথা ধরে গেছে আমার। ছোট্ট একটা ছেলে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। ব্যবসায়িক ডাটা, পার্সোনাল কিছু ফাইল ছাড়া কিছুই নেই। আদৃশ রুষার জলজল করা চোখের দিকে চেয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ব্যাপার না, সেলফোন থেকে কিছু পাওয়া যেতে পারে। কোথাও কিছু নেই। তুমি শুধু শুধু এসব করছো, নিজের দোষ ঢাকতে এসব করছো। সেটা প্রমাণ করো, প্রমাণ করো শান নির্দোষ, আমি দোষী। রুষার মনে জেদ চেপে বসল। ও শানকে নির্দোষ প্রমাণ করবে। আদৃশের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে কে অপরাধী। রুষা হনহন করে হেঁটে চলে গেল। শান আজ দীর্ঘদিন পরে দেশে ফিরেছে। রুষা ভাবছে ওর সাথে দেখা করতে যাবে। মোবাইলে নিজেদের সমস্যা মিটিয়ে নিলেও সামনাসামনি সেই ঘটনার পর আর দেখা হয়নি। রুষার আসার খবর শুনে শান বেডরুম থেকে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। রুষা ভাইয়ের দিকে কিছুক্ষণ অপলক নয়নে চেয়ে রইল। শানের ঠোঁটের কোণে হাসি ফুটেছে ওকে দেখে। চেহারায় ম্যাচিউরড ভাব এসেছে। গালে বড় বড় দাড়ি আগের চেয়ে শুকিয়ে গেছে। বোঝাই যাচ্ছে অনেক প্রেশার যাচ্ছে ওর উপর। ভাইয়া, নিজের কি অবস্থা করেছো? খুব প্রেশারে আছি পিউ। আগে তো ভাইয়া আর আমি মিলে সব সামাল দিতাম, এখন একাই আমাকে সব করতে হয়। ভেবেছিলাম সব সহজ, এখন বুঝতে পারছি এত সম্পত্তি আর ব্যবসায় সামলানো অনেক কষ্ট। ভাইয়া ঠিকই বলতো, দেখতে যতটা সহজ বাস্তবিক অর্থে তা নয়। লন্ডনে ছিলাম 2 মাস, এখন এসেও কাজ আর ভালো লাগে না। রুষা টি টেবিলের উপরে ব্যাগ রেখে বলল, তুমি বসো, আমি কফি করে আনছি। রুষা রান্নাঘরে চলে গেল। শান ল্যাপটপ খুলে বসলো। কিছুক্ষণ পরে 2 মগ কফি নিয়ে ফিরল। শান কফি খেতে খেতে বলল, তোর ছেলের কি খবর? ভালো। ওকে তো এখনো দেখলে না। ও একা আদৃশের না, আমারও ছেলে। জানি, কিন্তু মন তো মানে না। আদৃশকে আমার সহ্য হয় না। আমি ওর ধ্বংস দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার বন্ধু নিজের ধ্বংস ডেকে এনেছে। ভাইয়া, ওসব বাদ দাও। আদ্র আমার সব। ওর জন্য জীবনটা এখনো এত সুন্দর, এখনো বাঁচতে ইচ্ছে করে। ওকে নিয়ে আসতাম, কিন্তু তোমার যদি ভালো না লাগে তাই বাচ্চা ছেলেটাকে রেখে এসছি। ওর একটু খোঁজ নেই, কল করে দেখি কাছে কিনা। রুষা ব্যাগটা হাতে নিয়ে মোবাইল খুঁজছে, কিন্তু পাচ্ছে না। সব জায়গায় খুঁজে নিজে নিজে বলছে, মোবাইল কোথায় গেল? আমি তো নিয়ে এসছিলাম। শান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওর দিকে চেয়ে বলল, কি হয়েছে? মোবাইল পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখ, বাড়িতে রেখে আসিসনি তো? রুষা পুরো ব্যাগ খুঁজে অসহায় মুখ করে বলল, নেই, কোথায় গেল বুঝতে পারছি না। তোমার মোবাইলটা দেবে, একটা কল করব। শান মোবাইলের লক খুলে রুষার হাতে নিল। রুষা মোবাইল নিয়ে নাম্বার ডায়াল করে উঠে গেল। শান আবার ল্যাপটপে মনোযোগ দিল। রুষা কিছুটা দূরে সরে শানের দিকে তাকালো। ও নিজের কাজে ব্যস্ত। রুষাও দ্রুত নিজের কাজ করতে লাগলো। কাজ শেষ করে শানের মোবাইল দিয়ে ব্যাগ নিয়ে বলল, আত্র কাছে, আমি অন্যদিন আসবো, আজকে যাচ্ছি। আচ্ছা, আসিস। রুষা বাড়িতে গিয়ে দ্রুত ল্যাপটপ খুলে বসলো। ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে শানের সমস্ত অ্যাক্টিভিটি ফাইল চেক করলো।
হঠাৎ রুষার চোখ আটকে যায়, তারপর বেশি সময় ব্যয় না করে দ্রুত পড়তে লাগলো। ওর বুকটা কেঁপে উঠল, চোখ বেয়ে পানি পড়ছে, স্তব্ধ হয়ে বসে আছে, নড়তে পারছে না, হাত পা জমে যাচ্ছে, শরীর অস্বর হয়ে আসছে। আদ্রিস আর শেজান অফিস থেকে ফিরেছে, ওরা মেইন ডোর দিয়ে কথা বলতে বলতে ঢুকছে। রুষা অনুভূতি শূন্য হয়ে উঠে দাঁড়ালো। ওর মনে হচ্ছে ভিতরে বাহিরে কিছু নেই, হাওয়াই ভাসছে, কিছু ভাবতেও পারছে না, চোখ ঝাপসা হয়ে আসছে। দু পা এগিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। আদ্রিস আর শেজান এগিয়ে আসতে আসতে কথা রুষাকে ধরে পড়ল। আপু কি হয়েছে, কিভাবে পড়লে? রুষা কিছু বলল না, কথাকে সরিয়ে নিজেই উঠে দাঁড়ালো। কথা আদ্রিস শেজান ওকে অবাক চোখে দেখছে। রুষাকে স্বাভাবিক নয়, বিধ্বস্ত লাগছে, ওর কিছু একটা হয়েছে। আদ্রিস ওর দিকে এগিয়ে এলো। রুষা ঘরের দিকে যাচ্ছে আর বিড়বিড় করে একা একাই বলল, ভাইকে কি করে খুন করতে পারে? বাবার মতো ভাইকে খুন করতে হাত কাঁপেনি? ছোট থেকে যে মানুষ করলো তাকে মারতে বেবিকে বাঁধেনি? আমি বিশ্বাস করি না, সব মিথ্যে, সব মিথ্যে। রুষা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। আদ্রিস এক পলকে ওর দিকে চেয়ে আছে। শেজান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, ভাই ভাবি কি বলছেন? যা ভেবেছিলাম তাই, শান প্রকৃত খুনি, আর রুষা তার প্রমাণ পেয়ে গেছে। ও শকে আছে। ছি, ভাই হয়ে ভাইকে খুন করলো, আর সেই দায়ভার আমার উপর চাপিয়ে দিল। একমাত্র বোনকে আমার পেছনে লেলিয়ে দিল। শান রুষাকেও ভালোবাসে না। যদি ভালোবাসতো তবে রিস্ক নিয়ে আমার কাছে পাঠাতো না। শান খুব ভালো করে চিনে আমাকে। এতগুলো দিন রুষার রাগকে পুঁজি করে আমার বিরুদ্ধে ব্যবহার করেছে। রুষাকে বলেছিলাম আফসোস করতে হবে, এখন তাই করছে। রুষা দরজা বন্ধ করে দিল। হোঁচট খেয়ে আবারও মেঝেতে পড়ে গেল, কিন্তু উঠল না। চিৎকার করে কাঁদছে। ও কিছুতেই মানতে পারছে না, সবকিছু বিষাদ লাগছে। রাগে কষ্টে দুহাতে নিচের চুল ধরে টানছে আর কাঁদছে। ও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। দুই হাতের নখ দিয়ে নিচের দুই হাত গাল আঁচড় কাটছে। ব্যথা যন্ত্রণা যেন ফুরিয়ে গেছে। গাল, দুই হাত, শরীর খামছে, রক্তাক্ত করে ফেলেছে। মেঝেতে দুই হাত দিয়ে খুশি মারছে, হাত ফেটে রক্ত পড়ছে। ওর চিৎকার করে কান্নার শব্দ নিচে চলে গেছে। রুষা উঠে দাঁড়িয়ে ঘরের জিনিসটা ছুঁড়ে মারছে। ওর সব কিছু বিষাক্ত লাগছে। মুক্তি পেতে ইচ্ছে করছে সব কিছু থেকে। ও কিছুতেই মানতে পারছে না যে ভাইকে এত ভালোবাসে। বিশ্বাস করে সে আরেক ভাইকে মেরে ফেলেছে, আর ওকে মিথ্যে বলে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে। প্রতিশোধ পরায়ণ হয়ে এতদিন কি না করেছে। আদ্রিস বারবার বলা সত্ত্বেও বিশ্বাস করেনি ওকে। ওর সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবে? রুষা জোরে জোরে শ্বাস নিচ্ছে, ওর দম বন্ধ হয়ে আসছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, হাত থেকে রক্ত ঝরছে। এই মুহূর্তে ওর কারো কথা মাথায় আসছে না, কারো কথা ভাবতে পারছে না। পাগলের মতো আচরণ করছে। ড্রেসিং টেবিলের আয়নায় ডান হাত দিয়ে সজোরে আঘাত করলো। ঝনঝন শব্দে কাচের টুকরো নিচে পড়ে গেল। কিছু ভাঙার শব্দে আদ্রিস উপরের দিকে তাকালো। অজানা আতঙ্কে বুক কেঁপে ওঠে। দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। দরজা বন্ধ, ভেতর থেকে গোঙানির শব্দ আসছে। আদ্রিস দরজা খোলার অপেক্ষা না করে দরজায় কয়েকটা লাথি মারল। ৩-৪ বার লাথি মারার পর দরজা খুলে গেল। রুষা চোখে ঝাপসা দেখছে। পুরো পৃথিবী দুলছে। হাত পা, গাল, কপাল, মাথা, গলা, বিভিন্ন জায়গা দিয়ে রক্ত ঝরছে। আদ্রিস ওকে দেখে আতঙ্কিত হয়ে তাকালো। রুষা যে নিজের সাথে এমন কিছু করবে ঘৃণাক্ষরেও বুঝতে পারেনি। আদ্রিস দৌড়ে এসে ওকে ধরতে ধরতে রুষা মেঝেতে লুটিয়ে পড়ে। আদ্রিস রুষার মাথা তুলে নিয়ে বারবার ওর নাম ধরে রাখছে। রুষা বন্ধ চোখে বিড়বিড় করে বলছে, আমি বাঁচতে চাই না। সে জানার কথাও চলে এসেছে। রুষার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেল। কেউ ভাবতে পারেনি রুষা এমন কিছু করবে। আদ্রিস রুষাকে বারবার ধাক্কা দিচ্ছে, কিন্তু রুষা চোখ মেলছে না। সেজানের দিকে অসহায় মুখ করে চেয়ে বলল, ও চোখ খুলছে না। চোখ কেন খুলছে না? ওর কিছু হলে আমি বাঁচবো না। তারপর রুষাকে আকুতি মিনতি নিয়ে বলল, রুষা প্লিজ চোখ খোলো। তুমি এসব কেন করলে? আমার কথা না হয় না ভাবলে, কিন্তু আদ্রের কথা ভাবলে না? তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? চোখ খোলো প্লিজ। ভাই ভাবি সেন্স হারিয়ে ফেলেছে, ওনাকে হাসপাতালে নিয়ে চলুন। সেজান গাড়ি বের করতে চলে গেল। কথাকে আদ্রের দায়িত্বে দিয়ে গেল। আদ্রিস রুষাকে আঁকড়ে ধরে বসে আছে। ওর অস্থির লাগছে। রুষা নিজের কি অবস্থা করেছে
রুষা নিজের চেহারা বিভৎস করে ফেলেছে আঁচড় দিয়ে। রুষা এমন বিহেভ করবে বুঝতে পারলে ওকে একা ছাড়তো না। গাড়ি চলছে হাসপাতালের দিকে। রুষাকে আরো উদ্ভট লাগছে। ওর গালে, হাতে, গলায়, কপালে, পায়ে ব্যান্ডেজ করা, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কথা আদ্রকে নিয়ে হাসপাতালে চলে এসেছে। ও কেঁদেই যাচ্ছে। কথার সেজান ওকে সামলাতে পারছে না। আদ্রিস ডাক্তারের সাথে কথা বলছে। ওনার মানসিক অবস্থা ভালো না, কোনো কারণে মানসিকভাবে আঘাত পেয়েছে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কাছের মানুষের সাপোর্ট প্রয়োজন। জ্ঞান ফেরার পর ওনার সাথে স্বাভাবিক ব্যবহার করতে হবে। বিশেষ করে আপনার সাপোর্ট প্রয়োজন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। জি ধন্যবাদ, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনি আপনার মতো চেষ্টা করুন, ওকে সুস্থ করে তুলুন প্লিজ। আদেশ ভেবেছিল যখন রুষা সত্যিটা জানতে পারবে ওর কাছে ক্ষমা চাইবে, তখন ওকে খুব সহজে মাফ করবে না। রুষাকেও কষ্ট দিবে যেমন কষ্ট ও দিয়েছে, কিন্তু এখন সেটা পারছে না। রুষার জন্য এই বিষয়টা মেনে নেওয়া এত সহজ না। ও অনেক বড় আঘাত পেয়েছে, কারণ ভিকটিম আর খুনি দুজনেই ওর ভাই। এক ভাই খুন হয়েছে আর এক ভাইয়ের খুন করেছে। কি করে মেনে নিবে? এছাড়া এতদিন রুষাকে ব্যবহার করেছে, ভুল পথে চালিত করেছে, ধোঁকা দিয়েছে, সেটাও কম গুরুতর ব্যাপার নয়। আদ্রিস রুষার রুমের সামনে দিয়ে দেখেও পাগলামি করছে। নার্স ওকে সামলাতে পারছে না, ও সব কিছু ভেঙে ফেলছে। আদ্রিস দৌড়ে ভিতরে ঢুকলো। রুষা চিৎকার করছে। আদ্রিস ওকে জাপটে ধরলো। রুষা কিছুক্ষণ ছটফট করে থেমে গেল। আদ্রিসের বলিষ্ঠ শরীরের সাথে পেরে ওঠেনি। রুষা শান্ত হও, এমন করছো কেন? কেন এমন করছো? রুষা হেঁচকি তুলতে তুলতে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মুক্তি চাই, বাঁচতে চাই না। আমাকে ছেড়ে চলে যেতে চাও? আর আদ্র, ওর কথা ভাবলে না? বাচ্চা একটা ছেলে, মা ছাড়া কি করে বড় হবে? রুষা মাথায় হাত দিয়ে বলল, আমি কারোর কথা ভাবতে পারছি না আমি। আমার বুকের ভেতরে খুব যন্ত্রণা হচ্ছে। আমি আছি তো, আমি আছি তোমার সাথে, সব একসাথে মোকাবেলা করব। আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইব? অনেক অন্যায় করেছি তোমার সাথে, অনেক ক্ষতি করেছি তোমার। ভুল বুঝে এসছি এতটা দিন। কি করেছি আমি এতগুলো দিন? নিজের উপর ঘৃণা হচ্ছে। আমার এক ভাই আর এক ভাইকে মেরেছে। রুষা আবারও কাঁদছে। কথা আদ্রকে নিয়ে ভিতরে এলো। আদ্র কাঁদছে, কথা ওকে সামলাতে পারছে না। আদ্রিস রুষাকে নিচের বুক থেকে তুলে বলল, আদ্র অনেকক্ষণ ধরে কাঁদছে, তুমি একজন মা, তোমাকে আরো শক্ত হতে হবে। ওকে একটু নাও, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। রুষা কাঁদতে কাঁদতে আদ্রকে কোলে নিল। কোলে নিয়েও কাঁদছে। রুষা ব্যান্ডেজ করা শরীর নিয়ে বিবর্ণ মুখে শুয়ে শুয়ে আদ্রকে ঘুম পাড়াচ্ছে। রুষা এতটাই বেখিয়ালি যে আদ্র ঘুমিয়ে পড়েছে সেদিকেও খেয়াল নেই। এক মনে কিছু ভেবে চলেছে, আর আদ্রের গায়ে হাত দিয়ে ছোট ছোট করে ছুঁয়ে দিচ্ছে ঘুম পাড়ানোর জন্য। আদ্রিস ঘরে এসে এভাবে রুষাকে দেখে ওর সামনে গিয়ে বলল, রুষা। রুষা ভাবনা থেকে বের হয়ে হকচকিয়ে আদ্রিসের দিকে চেয়ে বলল, আদ্রিস আদ্রের দিকে ইশারা করে বলল, ঘুমিয়ে পড়েছে। রুষা আদ্রের দিকে চেয়ে দেখে ও ঘুমে বিভোর। রুষা উঠে সোজা হয়ে বসে। আদ্রিস ওকে আবারও বলল, এদিকে এসো, কথা আছে। রুষা বিছানা থেকে নেমে আদ্রিসের পিছনে পিছনে গেল। আদ্রিস দাঁড়িয়ে গেলে রুষাও দাঁড়িয়ে গেল। আদ্রিস ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোমার? রুষা চোখের পানি ছেড়ে দিল। তারপর বলতে লাগলো, নিজের ভাইকে বিশ্বাস করা কি ভুল? যাদের ছায়ায় বড় হয়েছে তাদের কি করে অবিশ্বাস করি? সাজ্জাদ ভাইয়া শুধু ভাই নয়, বাবা আর বন্ধুও ছিল। দিন শেষে আমরা একসাথে হয়ে কত আড্ডা দিয়েছি। স্কুলে, কলেজে, ভাইয়ার অফিসে কি হয়েছে সব আমরা একে অপরের সাথে শেয়ার করেছি। এমনকি নিজেদের সিক্রেটগুলোও। কোন ছেলে প্রপোজ করেছে, কিভাবে রিজেক্ট করেছে, শান ভাইয়া কোন মেয়ের সাথে ফ্লার্ট করেছে, সব কিছু বলতো। শান ভাইয়াকে দেখেছি সব সময় সাজ্জাদ ভাইয়াকে সম্মান করতে, ভাইয়ার কাছ থেকে সব বিশেষ পরামর্শ নিতে, ভাইয়াকে সব সময় মান্য করতো, আর সব সময় বলতো সাজ্জাদ ভাইয়া আমাদের মাথার উপরে ছায়া। তার হাত যদি কখনো মাথার ওপর থেকে সরে যায় তবে বাঁচা কঠিন হয়ে যাবে। ভাইয়া আমাদের জন্য যা করেছে তার ঋণ কখনো শোধ করার নয়। শান ভাইয়া তো সাজ্জাদ ভাইয়াকে ছাড়া চলতেই পারতো না, আর আমি ছিলাম তাদের দুজনের চোখের মণি। সেই শান ভাইয়াকে আমি কি করে অবিশ্বাস করব? কেন করলো এমন? শান ভাইয়া আমাদের কাউকে ভালোবাসেনি, সাজ্জাদ ভাইয়াকেও না আর আমাকেও না। যদি আমাকে ভালোবাসতো তবে কিছুতেই আমার ব্রেন ওয়াশ করতো না, আমাকে উস্কাতো না তোমার লাইফে আসার জন্য। কারণ তুমি আমার সাথে কি করতে পারো তার আইডিয়া তো তার আছে।
শান ভাইয়া জানতো আমি কতটা জেদি। সে আমার জেদকেই পুঁজি করেছে। যখন বলেছে তুমি ভাইয়াকে খুন করেছো, তখন আমার মাথায় আগুন জ্বলছিল। শকে রাগে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম আমার ভাইয়ার মতো সহজ সরল মানুষকে মারার জন্য আমিও ভয়ানক প্রতিশোধ নেব। তারপর তাই করলাম। রক্তের সম্পর্কের ভাইয়াকে বিশ্বাস করা কি খুব দোষের? কি করতাম আমি? আদ্রিস রুষার 2 হাত নিজের হাতে নিয়ে বলল, দোষ তোমার নয়, তুমি সম্পর্কের মূল্য দিতে জানো, তাদের বিশ্বাস করো, ভালোবাসো। তবে বর্তমান দুনিয়ায় নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না, সেক্ষেত্রে আমাদের সাবধান হওয়া প্রয়োজন। কিন্তু তুমি কি করে শিওর হলে শান খুনি? আমার ওকে ডাউট হয়েছিল, কিন্তু এতটাও শিওর ছিলাম না। রুষা চোখ বন্ধ করে আবারও কাঁদতে লাগলো। তারপর হাত ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছল। আমি সেদিন ভাইয়ের ল্যাপটপে আজগর আলী নামে একজনকে পাই। সেখানে তোমার ছবি, অ্যাড্রেস আর কিছু ডিটেলস দেওয়া ছিল, আর ছোট্ট একটা বার্তা ছিল, এমন যে আরেকটা মার্ডার করতে হবে সময় আমি বলে দিব। তোমাকে মারার কন্ট্রাক্ট দেখে আমি ভয় পেয়ে গেলেও অবাক হইনি, কেননা আমি জানি শান ভাইয়া তোমাকে মারতে চায়। কারণ আমিও জানতাম তুমি সাজ্জাদ ভাইয়ার খুনি। শান ভাইয়া সে হিসেবে নিজের প্রাণপ্রিয় ভাইয়ের খুনের শাস্তি নিতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার সমস্যার সৃষ্টি হয় আরেকটা শব্দতে। এই আরেকটা শব্দ আমার মন মস্তিষ্কে এমনভাবে গেঁথে যায় যে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। কেমন অস্থির অস্থির লাগছিল। অনেক প্রশ্ন ঘুরছিল মাথায়। এর আগেও শান ভাইয়া কারোর মার্ডার করিয়েছে, কিন্তু কাকে? আর তাছাড়া আমি শান ভাইয়াকে যতটুকু চিনি, খুনাখুনির করার মানুষ সে নয়। সাজ্জাদ ভাইয়া রাজনীতি করত। যে বাবাকে মেরেছিল, চাইলে নিজের পাওয়ারের খাতিরে তাকে মেরে গুম করে দিতে পারত, কিন্তু তেমন কিছু করেনি। যে পজিশনের জন্য, যে পাওয়ারের জন্য বাবাকে মেরেছিল, তা কেড়ে নিয়েছিল। এটাও সৎভাবে করেছিল। তার একটাই কথা, কেউ অমানুষের মতো আচরণ করলে তার বিপরীতে অমানুষ হতে নেই। খুনের বদলা খুন হতে পারে না। বাবার দেওয়ার শিক্ষা এমন ছিল না। সেখানে শান ভাইয়া কাকে মারতে পারে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে আমি তোমাকে না জানিয়ে শান ভাইয়ার কাছে গিয়েছিলাম। তার মোবাইল নিয়ে আজগর আলী নাম্বার সার্চ করি, পেয়েও যাই। ডিটেলস চেক করে জানতে পারি গতকালও তার সাথে কথা হয়েছে। আমি তারপর কল রেকর্ডিং চেক করি। ভাইয়ার মোবাইলে সব সময় দেখতাম অটো কল রেকর্ড হয়ে থাকতো। আমি সেখানে রেকর্ডিং চেক করি। রুষা আবারও কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল,